আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী এবং আমি উত্তরা থেকে বলছি। তো ঘটনাটা আমার সঙ্গে ঘটে হচ্ছে প্রায় ১ বছর আগে ঘটে। তো ঘটনার সেদিন আমার কলেজ ছিল, কিন্তু আমি সেদিন কলেজে যেতে পারি নাই কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে। তো সেদিন ঠিক সকাল ১১টার দিকে আমার ফোনে একটা কল আসে, সেটা কলেজ থেকেই ছিল। তো আমি এটা দ্রুত অ্যাটেন্ড করে শুনতে পাই যে আমার কোনো একটা ইনফরমেশন স্টুডেন্ট রেকর্ডে আসলে ভুল আছে, সেটা অতি সত্বর কলেজে গিয়ে আমাকে ঠিক করতে হবে। তো আমি কথা মতো কলেজে চলে যাই। কলেজে চলে যাওয়ার পর সেখানে যে ভুল ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমি কারেকশন করি। ইভেন আমাকে জানানো হয় সেগুলা হচ্ছে বোর্ডেও চলে গেছে এই ভুল ইনফরমেশন, তো আমাকে সেগুলো ঠিক করতে বোর্ডে চলে যেতে হবে। তো আমি আর দেরি না করে বোর্ডের উদ্দেশ্যে রওনা হই। তো যথারীতি উত্তরা থেকে আমি শাহবাগ নামার পর সেখান থেকে আমার মূল ঘটনার সূচনা ঘটে। আমি যখন শাহবাগ থেকে নেমে রোড ক্রস করব, ঠিক আমি ডিভাইডারের মাথায় আমি দাঁড়িয়েছিলাম জেব্রা ক্রস করার পর। তো হঠাৎ করে আমার পেছন থেকে একজন বৃদ্ধ মহিলা তো আমার হাত ধরলো। তো আমাকে বলতেছে যে একটা কাপড় দিয়ে দেখায় বলতেছে যে এই কাপড়টা তুমি রাখো এবং আমার সঙ্গে চলো। তো এই কথাটা শোনার পর আমি যথারীতি ভাবলাম যে হয়তোবা মহিলাটি কি পাগল। তো আমি তেমন কোনো পাত্তা না দিয়ে ওনাকে ইগনোর করে চলে যেতে শুরু করলাম। তো ঠিক এমন সময় আমাকে বলছে ওই মহিলাটি পেছন থেকে রাগান্বিত, খুব রাগান্বিত ভয়েসে যে তুই বেঁচে গেলি, আর কতবার বাঁচবি। তো জিনিসটা শোনার পর আমি এতটা আমলে নিই নাই যে পাগল হয়তোবা সে এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে। তো আমি যথারীতি প্রিপারেশন নিলাম যে আমার মাথায় অন্য একটা টেনশন চলছিল, সেই মোতাবেক আমি বোর্ডে যাব। তো সেই চিন্তাধারার লক্ষ্যে আমি যাচ্ছিলাম। তো পরবর্তীতে আমি এক সময় একটা সার্টেন টাইমে আমি পৌঁছাই বোর্ডে, কিন্তু তখন অলরেডি আমি অনেক লেট হয়ে যাই। তো সরকারি কাজ যেভাবে হয় যে অনেকটা অফিস আওয়ারের পরে আর তেমন কিছু তারা করে না। তো আমি প্রায় শেষ আওয়ারের দিকেই পৌঁছাই বোর্ডে। তো সেদিন আর আমার কোনো কাজ হলো না। বোর্ড থেকে জানানো হয় যে আজকে আর কিছু করা যাবে না, তো আপনি আগামীকাল আসুন। তো এই ভেবে আমি খুব হতাশ হয়ে যাই। তো মনে মনে ভাবতে থাকি যে আজকে আমি এত কষ্ট করে আসলাম, আগামীকাল আবার আমাকে জ্যাম পার করে উত্তরা থেকে এখানে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাকে এত কষ্ট যাতে না করতে হয়, কিছু একটা করা যায় কিনা। তাহলে আমি আমার চকবাজারে যে মামার বাসা রয়েছে সেখানে আমি আজকে থেকে যাব। তো একসঙ্গে আগামীকাল কাজ শেষ করে তারপরে উত্তরায় ফিরবো। তো এই ভেবে আমি আম্মুকে ফোন দিয়ে সবগুলো ব্যাপার সিরিয়ালি বলে তাকে জানিয়ে আমি ফোন রেখে দিই। তো আমি মামার বাসার উদ্দেশ্যে, যেহেতু চকবাজার বকশীবাজার থেকে খুব কাছেই ছিল, তো আমি হেঁটে যাওয়ার উদ্দেশ্যে আমি হাঁটা শুরু করি। তো যখন আমি মামার বাসার খুব কাছে চলে যাই, তখন আমি ফিল করি যে মামার বাসার যে গলিটা রয়েছে সেই গলির মাথায় মানে আগের থেকে আমি যতবার ওই গলিতে যাতায়াত করেছি মামার বাসায়, তো আগের অবস্থা থেকে ওই গলির অবস্থাটা কিছুটা ভিন্ন রকম ছিল। খুবই শুনশান, কোলাহল মুক্ত, কোনো ধরনের মানে জনমানবের চিহ্ন তখন পাচ্ছিলাম না। তো এই সময়ে ইভিনিং টাইমে এই টাইপের আসলে ওই এলাকা, যেহেতু পুরান ঢাকার এলাকা, খুব ক্রাউড থাকে, তো এরকমটা আসলে থাকার কথা না। তো কিছুটা অস্বাভাবিক ফিল হলো, আমি ব্যাপারটা তেমন আমলে নিই নাই। তো গলিটা ছিল এরকম যে স্ট্রেট গলির এই মাথা থেকে ওই মাথায় সম্পূর্ণ দেখা যায়, যদিও কোনো লম্বা বা বড়সড় কোনো গলি না। তো হঠাৎ খেয়াল করলাম, আমি গলির ভেতরে ঢুকে যখন হাঁটা শুরু করেছি, দেখতেছি যে একদম গলির মাথা থেকে ৮-১০ জন লোক একটা পাগল টাইপের লোককে ধাওয়া করে আমার দিকে আসতেছে। তো আমার থেকে বেশ কিছু দূর সামনে একটা মেইন হোল ছিল। তো ওই মেইন হোলের স্ল্যাবটা আসলে কংক্রিটের ছিল। তো এই কংক্রিটের স্ল্যাবের উপরে ওই পাগলটা দৌড়ে আসার সময় এখানে তার পা লেগে হোঁচট খেয়ে সে পড়ে যায়। তো আমি তাকে
তার এই মানে পাগলটার আনুমানিক বয়সটা ছিল 40 থেকে 50-এর মতন, আমি যতটুকু আন্দাজ করতে পেরেছিলাম। তো এই বয়সের একটা লোক এভাবে পড়ে গেল। তারপর যখনই মানে পাগলটা পড়ে গেছে তখন ওই 8-10 জন লোক এসে তাকে বেধড়ক ভাবে মারতে শুরু করে। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগে, কারণ একজন বয়স্ক লোক এভাবে মানে মার খাচ্ছে। তো আমি যথারীতি ছুটে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আসলে এখানে কি হচ্ছে, ওনাকে মারছেন কেন? তো তার মধ্যে থেকে একজন জানায় যে উনি নাকি মানে খুব গালাগালি করেছে, তাদের মধ্যে থেকে একজনকে নাকি মানে লাঠি দিয়ে আঘাত করেছে। তো আমি এটা শোনার পর মানে একটু অন্যরকম না ভেবেই আমি তাদেরকে সরিয়ে লোকটাকে নিয়ে ফার্মেসির দিকে যাই, কারণ লোকটার যখন আমি মাটি থেকে তুললাম তখন দেখি যে ওনার গালে, তারপরে হচ্ছে ওনার হাঁটুতে অনেকটা ছিলে গেছে, আর নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। তো তখন আমি আশেপাশে মানে একটা ফার্মেসি অনেক কষ্টে অনেক সময় পর খুঁজে বের করি। তো ওখানে নিয়ে যাওয়ার পর দেখলাম যে ফার্মেসির লোক ওনার প্রতি মানে খুব বেশি সিনসিয়ার। মানে উনি জানতো আমরা যাব সেখানে। ইভেন উনি ওই ফার্মেসির যে লোকটা আছে ওনাকে মানে ট্রিটমেন্ট করছিল, মানে যেখানে যেখানে ছিলে গেছে কেটে গেছে সেখানে সেখানে মানে খুব মানে অ্যাক্টিভ ভাবে সে মানে তার টেক কেয়ার করছিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে ফার্মেসির লোকটা কোনো ধরনের কোনো কথা বলছে না, যা কিছু করার সে নিজের ইচ্ছাতেই করছে। ইভেন যখন উনি ওই পাগলটাকে ট্রিটমেন্ট করার এক শেষ পর্যায়ে পৌঁছালো তখন আমি তাকে টাকা দেওয়ার জন্য মানে যখন প্রিপারেশন নিচ্ছি, তখন ওই ফার্মেসির লোকটা আমাকে বলতেছে যে আপনাকে টাকা দিতে হবে না, মানে জাস্ট এটা ইশারায় সম্পূর্ণ, কোনো ধরনের কথা ছাড়া জাস্ট আমাকে হাতের ইশারায় না করে দিল যে টাকা লাগবে না। তো এই জিনিসটা আমার কাছে একটু মানে অন্যরকম লাগে, অ্যাবনর্মাল লাগে। তো তারপর আমি এটা এতটা আমলে নিই নাই। না নেওয়ার কারণে পরবর্তীতে আমি ওই পাগলের সঙ্গে মানে ওই যে যে লোকটাকে আমি ফার্মেসিতে নিয়ে আসলাম তার সঙ্গে আমি যখন কথা বলছি, তো এক পর্যায়ে পাগলটা মানে আমাকে বলতেছে যে আহ, মানে আমার এই ইতস্ত বোধ দেখে সে আমাকে বলতেছে যে বাবা, আম, ইতস্তত বোধ দেখে সে বলতেছে বাবা শান্ত হও। ইভেন সে তার এই খারাপ অবস্থা থেকে আমি তাকে কিছু টাকা মানে অফার করি, আমার পকেট থেকে কিছু টাকা বের করে তাকে আমি দিই, দেওয়ার পরে সে এই টাকাটা নেয়। তো আমি যখন টাকাটা দিই এবং ইভেন ওনাকে বলি যে আপনি এই টাকাটা দিয়ে কিছু খেয়ে নিয়েন, তো উনি ওই টাকাটা সম্পূর্ণ মানে ইচ্ছা সহিত রাখে, ডিনাই করেনি। তো আমি যখন চলে আসবো ওনার কাছ থেকে, তো আম, ঠিক যখন টার্ন ব্যাক করবো ওনার কাছ থেকে তখন পাগলটা আমাকে বলতেছে যে দাঁড়াও। তো উনি এটা বলে আমাকে হাতে একটা ছোট কালো কাগজ এবং একটা সুতা, সবুজ রঙের একটা সুতা আমার হাতে দিয়ে বলে যে এটা রেখে দাও, তোমার পরবর্তীতে কাজে আসবে। তো আমি নিব কি নিব না সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে এক সময় মানে মনের অজান্তে ওটা আমি অ্যাকসেপ্ট করে ফেলি। তো আমি ওটা নিয়ে চলে আসি। দেন পেছন থেকে কয়েক কদম আসার পর পেছন থেকে পাগলটা আমাকে বলতেছে যে তুমি তোমার সামনে বিপদ, তুমি চিন্তা করো না, কিন্তু তুমি এই বিপদগুলো কাটিয়ে উঠতে পারবে। জাস্ট এটা আমি শুনে আর তেমন কিছু প্রত্যুত্তরে না বলে চুপচাপ মামার বাসায় চলে আসি। মামার বাসায় চলে আসার পর সেদিন রাত্রে আমার তেমন কোনো মানে ঘুম হচ্ছিল না, খুব অস্থিরতা ফিল করতেছিলাম। এই অস্থিরতার কারণে আসলে আমি মানে আমার নিজের শারীরিক অবস্থা আরো বেশি মানে অবনতি হয়। তো এক পর্যায়ে রাতে পাশ পরিবর্তন করতে 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 কখন ঘুমিয়েছি বলতে পারি না। রাত্রে মানে খুব গভীর রাত্রে আমার ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভাঙার পর আমি বুঝতে পারি যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে। তো সেই মাথা ব্যথার কারণ আমি বুঝতে পারতেছিলাম না, হঠাৎ করে ঘুম ভাঙার কারণও ঠিক সঠিকভাবে বুঝতে পারতেছিলাম না। তো আমি প্রিপারেশন নেই ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুমে যাওয়ার পর সেখান থেকে আমার সঙ্গে মানে সবচেয়ে বড় মানে অদ্ভুত ঘটনার সূচনা তখন থেকে ঘটতে শুরু করে। তো ওয়াশরুমে আমি বেসিনে যাওয়ার পর আমি চোখে মুখে পানি দিচ্ছি। পানি দেওয়ার পর ফিল করছি যে আমি জাস্ট অ্যাঙ্গেল হয়ে নুয়ে চোখে মুখে পানি দিচ্ছি, কিন্তু এই ওয়াশরুমের বেসিনের সামনের যে আয়নাটায় আমার যেরকম প্রতিবিম্ব বা প্রতিকৃতি থাকার কথা সেরকমটা নেই। আমি ফলো করতেছি যে আমার প্রতিকৃতি জাস্ট স্ট্রেট হয়ে সেখানে দাঁড়িয়ে আছে, অথচ আমি কার্ভ হয়ে আমার চোখে নাকে মুখে আমি পানি দিচ্ছি। তো আমি সাহস করে তাকালাম, তাকানোর পর দেখতেছি যে হ্যাঁ আমি যা ভাবছি তাই। ইভেন আমি মনের অজান্তে ওই আয়নার দিকে হাত বাড়াই। হাত বাড়ানোর পর যেটা ফিল করলাম যে আমার হাত আটকানোর কথা ছিল জাস্ট ওই আয়নাটার পৃষ্ঠে, কিন্তু আয়নার পৃষ্ঠে না আটকিয়ে সরাসরি ওই অবয়বটার হাতের সঙ্গে আমার হাতের টাচ লাগে এবং আমি একটা ফোর্স অনুভব করি যে ওই হাতটা আমাকে ভেতর দিকে টেনে নেওয়ার চেষ্টা করতে।
তো আমি কি করবো তখন বুঝতে পারতেছিলাম না। আমি সজোরে অ্যান্টি ফোর্স মানে একটা পেছন দিকে আমি বল প্রয়োগ করে ওখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। তো তখন ওই প্রতিক্রিয়াটা আরো সক্রিয় হয়, আরো জোরে আমাকে ওটার ভেতরে টেনে নেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি এক্সাক্ট কি করব, চিৎকার দিব না কি করব, আমি সেই জিনিসটা বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ এক পর্যায়ে এরকম টানাটানির শেষ হওয়ার মানে কিছুক্ষণ পর আমি দেখতেছি যে না, আমার সেন্স হারাচ্ছি। আমি কিছু বুঝতে পারতেছিলাম, আমার চোখ একদম মানে অন্ধকার এবং ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমি সেন্স হারায় ফেললাম, আমার তখন আর কিছু মনে নেই। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখনও আরেক ধাপ আমার অবাক করা ঘটনা আমার সঙ্গে ঘটল। আমি দেখলাম যে আমি আমার উত্তরার একটা এরিয়াতে, ওই আমার বাসা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদের সামনে আমি পড়ে আছি। তো মসজিদটার সামনে শুধুমাত্র 3টা লাইট জ্বলছে, আশেপাশে সমগ্র পরিবেশটা অন্ধকার, এবং এই অন্ধকার পরিবেশে আমি চারদিকে কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট মসজিদের আলো ছাড়া। তো তখন দেখলাম যে কিছু মুসল্লি মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। তারা আমাকে নোটিস করে আমার দিকে এগিয়ে আসে, এগিয়ে আসার পর জিজ্ঞেস করে আমার কি হয়েছে। তো আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, তারা ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। তো ইমাম সাহেব আমাকে এসে তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট তারা বলল যে আপনার বাসা কোথায়। তো আমি তাকে কোন রকম বাসার ঠিকানা বলে জাস্ট এটুকু বললাম যে আমাকে কোন রকম ভাবে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তো তারা বললো এখন ফজরের নামাজের সময়, নামাজটা শেষ হোক, কিছুক্ষণ অপেক্ষা করেন মসজিদের বারান্দায়, তারপর আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তারা যথারীতি আমাকে বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর বাসার সবাই আমাকে দেখে হাও মাও কান্নাকাটি শুরু করে যে বাবা তুমি এতদিন মানে কই ছিলা, তোমার 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। তো যখন আমি শুনলাম বাসার সবার কাছ থেকে আমি 2 দিন ধরে বাসায় মিসিং, তখন আরো একটা ধাক্কা আমার উপর পড়ে। তো আমি তেমন কিছু বাসায় না বলে জাস্ট আমি বললাম যে জাস্ট আমাকে একটু রেস্টের জন্য টাইম দাও, আমি সবকিছু ধীরে ধীরে বলবো। তো এর মধ্যে আম্মু যথারীতি আমাকে বলার চেষ্টা করে যে তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, 2 দিন ধরে তোমাকে পাইনি, প্রত্যেকটা রিলেটিভের বাসায় খুঁজেছি, বিভিন্ন জায়গায় গিয়ে তোমাকে খুঁজেছি, বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে খুঁজেছি, কারোর কাছে তোমার কোনো মানে পাত্তা পাইনি। তো অবশেষে ধৈর্য হারা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু উপায় ছিল না। তারপর আমি তার ঠিক একদিন পর আমি ওই ভেরিফিকেশনের জন্য যাই, কারণ আমার মনে চলছিল যে আমি যেখানে যেখানে গিয়েছি, তো সেখানে সেখানে মধ্যে আমি যদি এখন আম্মুকে বলি জিনিসটা কতটা বিশ্বাসযোগ্য হবে সেটা জানি না। তো তার আগে আমার একটু ভেরিফিকেশন দরকার যে আমি আদৌ ওখানে ছিলাম কি ছিলাম না, গিয়েছিলাম কি যাইনি, সেটার জন্য আমার ভেরিফিকেশন দরকার। পুরোটা আপনার মনের ভুল কিনা? জি জি। তো পরবর্তীতে আমি সেই পুরান ঢাকায় আবার গেলাম, যে প্রথমত আমি ফার্মেসিটাকে খোঁজার চেষ্টা করি। কিন্তু অবাক করার বিষয় রাসেল ভাই যে আমি ওখানে ফার্মেসির কোনো অস্তিত্বই সেখানে পাইনি। কারণ আমি যেভাবে যেভাবে ওই ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু সেভাবেই আমি আবার পুনরায় সেখানে খোঁজার চেষ্টা করি, কিন্তু কোনো রকম ভাবে ওখানে ফার্মেসির কোনো অস্তিত্ব নেই, আশেপাশে ওই ধরনের কোনো দোকানপাটই ছিল না। তো পরবর্তীতে বোর্ডে যাই, বোর্ডে গিয়ে যাদের সঙ্গে আমি আমার মানে ইতোপূর্বে মানে কথা হয়েছিল, তো আমি তাদের সঙ্গে আবার যাই কথা বলি, তারা আমাকে বলে ইতোপূর্বে তারা আমাকে কখনো দেখেইনি। তো অবাক করার শেষ সীমা হয়তো তখনও বাকি ছিল যে আমি আবার উত্তরায় ফিরে আসি। ফিরে এসে আমি আমার কলেজে যোগাযোগ করি যে আমি সেখানে কি আদৌ সেদিন এসেছিলাম কিনা। কলেজ থেকে আমাকে এনশিওর করা হয় যে হ্যাঁ, যে তুমি এসেছিলে, তোমাকে আমরা যেভাবে যেভাবে বলেছি তারপর তোমরা চলে গেলে, এভাবে আমাকে মানে জানানো হলো। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে সেদিন কি ঘটেছে, আমি এই 2 দিন কোথায় ছিলাম, কিন্তু আমার হিসেব মতে তো আমার এখানে একদিন হওয়ার কথা। তো পরবর্তীতে আমি বাসায় আসি, বাসায় এসে আমার ওই পাগলের দেয়া মানে একটা সুতোর কথা মনে পড়ে, ওই যেটা আমাকে দিয়েছিল সুতোটা আর ওই কাগজটা। তো আমি বাসায় এসে ওটা আবার চেক করি, চেক করার পর দেখি যে হ্যাঁ, ওটা যেভাবে আমি রেখেছিলাম সেটা ওই ঠিক ওইভাবেই ওই পকেটের মধ্যে আমি খুঁজে পাই। তো পরবর্তীতে এই সমগ্র বিষয় আমি আম্মুকে জানাই। জানানোর পর আম্মু আমাকে বলে যে তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, সেই হিসেবে চলো তোমাকে কোনো একটা মানে হুজুরের কাছে নিয়ে যাই, আর তুমি কি না কি দেখেছো কি না কি করেছো এটা সম্পূর্ণ তুমি ভালো জানো, তারপরেও মানে সেফটির জন্য তোমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া উচিত। তো আমিও যেহেতু ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী এবং এটা খুব মানে ভয় পাই, সেক্ষেত্রে আমি আম্মুর সঙ্গে চলে গেলাম এক হুজুরের কাছে। তো হুজুর আমাকে বললো যে তোমাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয় নাই, তোমার একটা মানে খুব খারাপ একটা আত্মা বা কোনো একটা জিন বা কিছুর একটা মানে নজর পড়েছে তোমার উপর, যার জন্য তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। তো সে আমাকে যথারীতি একটা তাবিজ দেওয়ার জন্য মানে তাবিজ, তারপর হচ্ছে কিছু সূরা, কিছু মানে ইবাদত আমাকে করতে বললো, রিচুয়ালে যা যা করা লাগে সে আমাকে বললো। আমি তার কথা মতোই কয়েকদিন এভাবে চলতে থাকলাম। তো বেশ কিছুদিন যাবত এভাবে যাওয়ার পর আমার সঙ্গে আর তেমন কিছু ঘটে নাই। তো এর ঠিক মাসখানেক পর আমি একটা কাজে শেরপুর যাই।
খুব গুরুত্বপূর্ণ কাজে আমাকে যেতে হয়েছিল। তো আমি প্ল্যান করেছি দিন গিয়ে দিন চলে আসব। তো আমি ওখানের কাজ শেষ করে তারপরে আবার ঢাকায় ব্যাক করি। তো এই ব্যাক করার সময় আমার সঙ্গে আবার অদ্ভুত ঘটনা ঘটে, যেটা হচ্ছে আমি শেরপুর থেকে খুব মানে সন্ধ্যায় রওনা দিয়েছিলাম। রওনা দেওয়ার পর এক সময় আমি যখন রাস্তার মধ্যে যখন আমি ময়মনসিংহ পার হওয়ার পর ভালুকা নামক একটা জায়গায় বাসটা মানে একটু মানে অন্যরকম, মানে বাসে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল ঘটনা শুরু হয়। যেমন হচ্ছে খুব রানিং অবস্থায় থেকে মানে বাসের ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া। তারপর ফাইনালি এরকম করতে করতে বাস টোটালি মানে নষ্টই হয়ে যায়, ওটা আর মানে যাবে না এক সময় জানায়। তো পরবর্তীতে বাসের কন্ট্রাক্টর আমাকে বলে যে আপনারা যারা যারা যাত্রী আছেন তো সবাই এখানে নেমে যান, বাকি টাকা নিয়ে আপনারা মানে অন্য বাসে ওঠার চেষ্টা করুন, বাস তো আর এখন মানে যাবে না, যেহেতু বিকল হয়ে গেছে, আপনারা নিজেদের মতন চেষ্টা করে যান। তো আমি যথারীতি আর কথা না বলে বাস থেকে নেমে হাঁটা শুরু করি। তো তখন দেখি আনুমানিক ঘড়িতে 8টা থেকে 8:30টার মতন সময় হবে। তো আশেপাশের পরিবেশটা ছিল খুবই শুনশান, কারণ শুধুমাত্র হাইওয়েতে বড় 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 বাস এবং ট্রাক ছাড়া আর কোনো গাড়ি ছিল না। আশেপাশের পরিবেশটাও খুবই নীরব ছিল, কোনো ধরনের দোকানপাট আর কোনো কিছু মানে জনমান্য আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমি আমার হাইওয়ের সাইড দিয়ে আমি ফুটপাথ ধরে হাঁটা শুরু করলাম সামনের বাজারের উদ্দেশ্যে, যে ওখান থেকে গিয়ে কোনো এক গাড়িতে উঠে তারপর ঢাকার উদ্দেশ্যে যাব। কিন্তু আলটিমেটলি এইভাবে আমি হাঁটতে 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 একসময় নোটিস করতেছি যে বেশ আমি অনেকক্ষণ যাবৎ হাঁটছি, কিন্তু আমি কোনো মানে জনমানবের দেখা এখনো পাইনি। কিন্তু আমার সাথে যে যাত্রীরা আসার কথা ছিল তাদেরকে আমি পেছনে দেখতে পাচ্ছি না। তো এক সময় আমি ফিল করলাম যে আমি এখন আর ফুটপাতে নেই, আমি হাইওয়ে বরাবর হাঁটতেছি। ইভেন আমার চতুর্দিকের পরিবেশটা ঘুটঘুটে মানে কালো অন্ধকার হয়ে গেল। তো আমি তখন কি করব না করব বুঝতেছি না, যে আমি তো ফুটপাত ধরে হাঁটছিলাম আর পরিবেশটাও তো এতটা শান্ত মানে কখনোই ছিল না। তো যখন আমি মানে নিজেকে আবিষ্কার করলাম হাইওয়ের মাঝখানে, তখন দেখতেছি পেছন থেকে বিশাল একটা আলোর উৎস আসতেছে আমার দিকে, মানে আমার শ্যাডোটা ধীরে ধীরে আমার সামনের দিকে লম্বা হচ্ছে। তো আমি যখন টার্ন ব্যাক করে পিছনে তাকালাম, তখন দেখতে পাচ্ছি যে বিশাল একটা আলোর অংশ, মানে সূর্যের একটা খণ্ডিত অংশ বলা যায়, যে এত পরিমাণে আলো, চোখ জাস্ট ফ্ল্যাশ হওয়ার মতন। তো আমি সেদিকে বিস্মিত হয়ে তাকায় আছি। তারপর দেখতেছি যে ওই আলোর উৎস থেকে হাজার হাজার মানে ঘোড়ার গাড়ি আসতেছে, এবং এই প্রত্যেকটা ঘোড়ার গাড়ি সম্পূর্ণ প্রকার মানে সোনালী বর্ণের। ঘোড়া থেকে গাড়ি শুরু করে সবগুলা মানে সোনালী বর্ণের। ইভেন ওই গাড়ির উপরে একটা করে মানে হিংস্র পশু, যেগুলো খুবই দেখতে কুৎসিত আকৃতির, আমরা বিভিন্ন হলিউড সিনেমায় দেখে থাকি। তো এই ধরনের কুৎসিত এক একটা পশু এক একটা গাড়ির উপর মানে বসে। তো আমি এই জিনিসগুলো দেখে কি করবো বুঝতেছি না, তবে কিছুটা শঙ্কিত হই, কিন্তু কৌতূহল জিনিসটাই তখন আমার বেশি ছিল। আমি এতটা ভয়ও পাই নাই, কিন্তু আমার মধ্যে মানে শঙ্কাটা খুব বেশি ছিল, যে এই ভেবে যে এটা কি হচ্ছে আমার সঙ্গে। তো পরবর্তীতে আমি জাস্ট মানে বিমুগ্ধ মানে চোখে দেখতেছি, স্পেল বাউন্ড হয়ে ওইদিকে তাকায় আছি। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া অনুভব করলাম, যে বাম পাশ থেকে আমার ডান সাইডে একটা স্প্ল্যাশড ঝোড়ো হাওয়া মানে বয়ে গেল। এত জোরে মানে আমার সাথে এই জিনিসটা হইলো যে মনে হচ্ছে যে আমাকে উড়ায় নিয়ে যাবে। কিন্তু আমি স্টিল দাঁড়ায় থাকলাম। আমার সামনের যে ঘোড়ার গাড়ি এবং আলোর উৎস যেটা ছিল, একদম এক নিমিষ ওই বাতাসের সঙ্গে ক্লিন হয়ে গেল। তো আমি আশেপাশের পরিবেশটা একটু অবজার্ভ করার চেষ্টা করলাম। তখন দেখলাম যে আমার চোখের ওই আলোর ঝলকানির কারণে যে হ্যালোসিনেশনটা ছিল, যে চোখের মধ্যে একটা সাদা অবয়ব দেখা বা ওই প্যাটার্নটাকে ভেসে ওঠা, সেটা এখনো হচ্ছে। নিজেকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করলাম। কন্ট্রোল করার পর আমি দেখতে পারলাম যে ঠিক আমার সামনে অন্ধকারের মাঝখানে একটা লোক বসা। ইভেন এই লোকটা আমার মানে মাথা তুলে আমার দিকে তাকালো। তখন আমি বুঝতে পারলাম যাকে আমি ঢাকায় সেই মানে পুরান ঢাকায় দেখেছিলাম চকবাজারে, পাগলটা, সেই লোকটা এটা। ইভেন সে সঙ্গে সঙ্গে আমি কিছু বলার আগেই সে উঠে আমার হাত ধরে বলতেছে যে তোমাকে না বলেছিলাম যে এই জিনিসটা সঙ্গে রাখতে, তুমি রাখোনি, টেনশন করো না, আর কোনো ভয় নেই, তুমি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। তো সে আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড়ই হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিও। তো রাসেল ভাই বলে রাখি যে আমি এই ঘটনা দেখার পর প্রচন্ড ঘামছিলাম, এবং মানে আমার অবস্থাটা এতটা মানে খারাপ ছিল যে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। তারপর আমি কি করব সেটা বুঝতে পারছিলাম না। তখন আমি ফ্রিজ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম।
তো ধীরে ধীরে দেখতে পেলাম যে আমি যে পূর্ব অবস্থায় ছিলাম, রাস্তার পাশে দাঁড়ানো, ইভেন আগের যে পরিবেশটা ছিল স্বাভাবিক নর্মাল হাইওয়ে ধরে গাড়ি যাওয়া, সেগুলো একদম সিম্পলি ভাবে আগের মতো হয়ে গেছে। তো তখন আমি আমার যখন ইনসেন্সে সঠিকভাবে আসলাম, তখন আমি আমার পকেট থেকে ফোন বের করে দেখি যে তখন রাত প্রায় 2টো ক্রস করে গেছে। তো রাসেল ভাই, আমি বুঝতে পারতেছিলাম না এটা, যে আমার সঙ্গে এই কিছু যে এই যে যাবতীয় কিছুক্ষণ আগের যে ঘটনাগুলো, সেটা সম্পূর্ণ হলেও এখানে 20 থেকে 30 মিনিট সময় পার হওয়ার কথা, কিন্তু সেইখানে এইভাবে 5 থেকে 6 ঘন্টা সময় আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে। এই জিনিসটা আমি কখনো ভাবতে পারতেছি না যে কিভাবে সম্ভব। তো আমি কি করব সেটা বুঝতে না পেরে হঠাৎ করে একটা হর্নের শব্দ কানে আসতেছে, যে দেখতেছি একটা বাস আসতেছে আমার সামনে। তো আমি কিছু না বলার আগেই বাসটা আমার সামনে এসে থামলো। সে আমাকে সেই বাসের যে হেল্পার ছিল, সে আমাকে ইতস্ত করতেছে যে সেই বাসে উঠার জন্য। আমি কিছু না ভেবে কিছু না বলে সরাসরি বাসে উঠে যাই। বাসে উঠার পর আমি হঠাৎ করে খেয়াল হয় যে আমার আম্মুকে ফোন করা উচিত। তো আমি মোবাইলটা বের করে আমি আম্মুকে আবার কল দিতে যাব, তখন হাজার চেষ্টা করে আমি আম্মুর সঙ্গে কানেক্ট হতে কোনোভাবেই পারছিলাম না। তো এক সময় আমি যখন খুব বারবার ফোন দিয়ে ব্যর্থ হচ্ছি, তখন আমি ফোনটা পকেটে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি ওই বড়ইটা যেটা পাগলটা দিয়েছিল, সেই বড়ইটা আমি খেয়ে নিই। তবে অবাক করার বিষয় রাসেল ভাই এটাই, যে আমি যখন বড়ইটা খাই, তখন আমার যে ওই টায়ার্ডনেস যেটা ছিল, আমার শরীর দিয়ে ঘাম ঝরা, ইভেন আমার এই যে তৃষ্ণায় বুকটা ফেটে যাওয়া, এই সমস্ত নেগেটিভ জিনিসের অবসান আমার সাথে সাথেই হয়েছে। ইভেন যখন আমি বড়ইটা খাই, তখন আমার কাছে এমন মনে হচ্ছিল রাসেল ভাই, যে আমি এরকম স্বাদের বড়ই আর কখনো খাই নাই। এটা অত্যন্ত সুস্বাদু একটা বড়ই ছিল, যেটা আমাদের এই যে অ্যাজ ইউজুয়াল যে বড়ই আমরা বাজার থেকে কিনে খাই, সেরকম কখনোই ছিল না। তো আমি ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় তখন রাত শেষ হয়ে ফজরের নামাজের পরে 4টা থেকে 5টা এরকম সময় হয়ে যায়। তো আমি বাসায় পৌঁছানোর পর সবাই আমাকে জিজ্ঞেস করতে থাকে, এত রাত্রে কেন বাসায় এসছো, তোমাকে সারাদিন খুঁজে পাইনি, ফোন করেছি তোমাকে, তো তোমার কি হয়েছিল, এরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড তোমার কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যায়, এখন কি কোনো কিছু তোমার সঙ্গে ঘটেছিল কিনা। তো বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তো আমি সেগুলোর উত্তর না দিয়ে জাস্ট এটুকুই বলি যে আমার কাজ শেষ করতে দেরি হয়ে যায় এবং খুব রাত্রে আমি রওনা দিই, যার কারণে আমার আসতে গিয়ে দেরি হয়েছিল। তো এরপর থেকে রাসেল ভাই আমার সঙ্গে আর কোনো কিছু ঘটে নাই। এই ঘটনা সম্পর্কে আমি বাসায়ও তেমন কিছু আর কখনো বলি নাই। আর এর ঠিক কিছুদিন পর একদম শেষ পর্যায়ে আমি তার ঠিক 3 থেকে 4 মাস গ্যাপে আমি ওই পাগলটাকে স্বপ্নে দেখি। স্বপ্নে দেখার পর সেই পাগলটা আমাকে বলে যে তোমাকে দেয়া যে সবুজ সুতোটা আর ওই কালো কাগজ যেটা আছে, সেটা তুমি এক নদীতে ফেলে দিও। আচ্ছা, আলটিমেটলি আমি সেই কথা মোতাবেক আমি ওইটা ফেলে দিই। দেন এরপরে আমার সঙ্গে তেমন আর কিছু ঘটেনি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যে কেউ যদি আপনার ঘটনাটা বিশ্বাস না করে, তাদের জন্য আপনার কি বলার আছে? আমার রাসেল ভাই এখানে একটা কথা, যে আমি একটু পেছনে ফিরে যাই এই প্রসঙ্গে, যে আমি যখন এই ঘটনাটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স করি, তার ঠিক মাস খানেক পর আমি এই নিয়ে নেটে একটু ঘাটাঘাটি করি। তখন সেখানে কিছু জিনিসের আমি রেফারেন্স পাই, সেটা হচ্ছে টাইম লুপস অ্যান্ড হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড। সো এখানে কিছু জিনিসের বর্ণনা ছিল যে প্যারালাল ওয়ার্ল্ডে কিছু জিনিস এরকম সংযোগ হতে পারে, যখন বাস্তবিক জীবনে কোনো জিনিস ঘটে যায়, তখন সেই জিনিসের কানেকশন যখন প্যারালাল ওয়ার্ল্ডের সঙ্গে হয়, তখন এই জিনিসটা টাইম লুপস হয়। যেমন বাস্তবিক দিক থেকে যেমন সাপোজ 1 মিনিটের ঘটনা প্যারালাল ওয়ার্ল্ডে গিয়ে সেখানে 1 ঘন্টাও হতে পারে। না, সেটা তো আমরা জানি, সেটার ব্যাখ্যা আছে, আমি সেটা নিয়ে বলছি। আমি বলছি আপনার এই ঘটনাটা যদি কেউ অবিশ্বাস করে, আপনি তো আপনি প্যারালাল ওয়ার্ল্ড থাকুক, টাইম লুপ যা বলছেন সবই ঠিক আছে, বাট আপনার ঘটনাটি আপনি যে বলছেন, তার মানে হচ্ছে আপনি যে ঘটনাটি বলছেন আপনাকে অবিশ্বাস করা, সেক্ষেত্রে আপনার কি বলার আছে, আমি সেটা বলছি। জি রাসেল ভাই, আমি বলছি তো আমি এই সম্পূর্ণ কিছু বিচার বিশ্লেষণ করার পর তখন আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার সঙ্গে এই জিনিসটা যদি ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে এটার অস্তিত্ব আছে, আর যদি না ঘটে থাকে তাহলে আমি সম্পূর্ণ অন্য কোনো সেন্সে ছিলাম, যেটা আমার পক্ষে ধরা সম্ভব নয়। তো আমি নিজেকে যখন বিশ্বাস করেছি যে হ্যাঁ, সম্পূর্ণরূপে এটা আমার সঙ্গে ঘটেছে, তখন আমি বললাম, যদি আমি কখনো কারোর সঙ্গে এই ঘটনা শেয়ার করি, যদি তারা কখনো এটা বিশ্বাস করে বা না করে, যদি করে তাহলে সেক্ষেত্রে অল ওকে, ঠিক আছে, কিন্তু এটা জানি যে আমার পক্ষে এটার সত্যতা কতটুকু। আর যারা বিশ্বাস করবে না, তাদের ক্ষেত্রে এটাই বলার উদ্দেশ্য যে যদি কখনো তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি কখনো এই টাইপের কিছু ফিল করে, তারা কখনো এটা ডিনাই করতে পারবে না। আর
প্রকৃতপক্ষে যারা ভূত বা প্যারানর্মাল জিনিস বা আত্মা এইসব জিনিস অবিশ্বাসী, তারা আমি মোস্ট প্রবাবলি এটা দেখেছি যে 90 থেকে 95% তারা কখনো এটা এক্সপিরিয়েন্স করে নাই। এক্সপিরিয়েন্স করে কখনো অবিশ্বাস করেছে এরকমটা আমি এখনো দেখি নাই। তো যারা যদি কখনো কেউ এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারা মাস্ট বি এটা বিশ্বাস করতে বাধ্য হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি সেটাই বলছিলাম, আসলে অনেকে বিশ্বাস করতে পারছিলেন না যে আসলেও আপনার সাথে এই ঘটনাটি ঘটেছে কিনা। আপনাদেরকে যারা অবিশ্বাস করছেন, সেটা আপনার পুরোপুরি অবিশ্বাস করা, মানে বিশ্বাস করা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার। কিন্তু উনি যেটা বলছেন যে উনি বিশ্বাস করেন যে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছে এবং উনি সেই জন্য এই ঘটনাটি শেয়ার করেছেন। তো আমরাও সেটা শোনালাম। ইয়াসিন শাফিন আমার সাথে আছেন আফরিক তুহিন, এবং তিনি বলতে যে দুটো ঘটনা অনেক ভালো লেগেছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন আশিকুল হক সিয়াম, এবং ভূত এফএমের সাথে তিনি আছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছেন, নির্জন জুনিয়র। প্রত্যেক শুক্রবার রাত 11টায় তার সাথে তিনি দিয়েছেন যে আম্মুর সাথে ঝগড়া হবেই, কিন্তু শেষ পর্যন্ত আমি জিতে যাই, কিন্তু আম্মু জিতে যায় যখন সকালে শুনে যে আমার কমেন্ট পড়া হয়েছে। ওকে। নুসরাত মালা, এইচএসসি এক্সাম চলছে কালকে, ইসলামিক স্টাডিজ এক্সাম, তাও ভূত এফএম শুনবো। আমার মনে হয় যে আপনার এখন পড়াশোনায় বেশি মনোযোগী হওয়া উচিত এবং এখন ঘুমিয়ে পড়া উচিত। রাজু আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি হুমায়ুন, এবং তার কাছে বেশ ভয় লাগছে। আমাদের সঙ্গে আছেন আবির রহমান রানা, শুনছেন কুষ্টিয়া পেয়ারাতলা থেকে। আমাদের সঙ্গে আছেন শুভ ভাই, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এসকে আরাফাত বিন হুসাইন আমার সঙ্গে আছেন, নওগাঁ থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন আবেগী মুন, এছাড়া আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, সালেহিন কাজী। আবির রহমান রানা আমাদের সঙ্গে আছেন আরবি রাকিবুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের সঙ্গে, এবং আমাদের যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, এখানে এসে আমাদের পোস্টের নিচে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের পোস্টটা। এছাড়া আমাদের আরো একটা পোস্ট রয়েছে ভূত এফএম এর রেডিও ফুর্তির পেজে, এবং সেখানে আপনি ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti। সেখানে এসে আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমাদের আজকের যে পোস্টটি রয়েছে সেটি। তো আমি চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড রেডিও ফুর্তি। ভূত এফএম tonight. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং আশা করছি যে সবাই ভালো আছেন, সবসময় ভালোর দলেই আছেন। এবং আমরা এতক্ষণ আমাদের প্রথম অতিথির ঘটনা শুনলাম। এবার আমাদের দ্বিতীয় অতিথির ঘটনায় যাওয়ার আগে একটা ইমেইল পড়ে আসবো, এবং সেই ইমেইলটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। তার আগে জানিয়ে দিই, যদি আমাদেরকে আপনি মেসেজ করতে চান তাহলে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। ইমেইল পাঠাতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। তো যাই হোক, আমি এখন যে ঘটনাটি যাব সেটি আমাদের একজন লিসেনার আমাকে পাঠিয়েছেন, এবং সেই ঘটনাটি আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সারওয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপর দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, এবং তিনি বলছেন যে তিনি একটা মানে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে। তখন আমি ক্লাস 6 কি 7 এ পড়ি। আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না।
অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকলেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুরবেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে, আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা, আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাইয়ের স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। একসময় পাতিলের ভাত প্রায় শেষ। পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না। আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেব, আপনি আপনার আর একটু ভাত নিন। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তার কোনো সন্তান নেই? তোর কোনো সন্তান নেই, তাই না? লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললেন, না, নেই। কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই, তোমার আর তোর স্বামী মিলে তোদের কুল বড়ই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে, আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা, এখন তো কুলের সিজন না, কি করে কুল পড়বে? পাগলটা ধমকে সুরে বলল, তোকে যা করতে বলছি তাই করবি, আর এই কথা বল তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল, করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। উনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছ হয়তো। ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজি। ফজরের নামাজ শেষে লোকমান ভাই ওনার স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যিই ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনেই আশ্চর্য হয়ে যায়, কারণ এখন বর্ষাকাল, কুলের সিজন নয়। দুজনে সমান ভাগ করে কুলটা খায়। এই কুল যেন গাছের কুলের মতো না, এটা অনেক সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এমন ফল আগে কখনো খায়নি ওরা। 2 মাস যেতে না যেতেই স্ত্রী টের পেলেন উনি সন্তান সম্ভবা। ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়। একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা। কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না। হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ির আঙিনায় এপাশ থেকে ওপাশে চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো, তাই ওর ওপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল, এবং এখন যেখানেই সে যায় ঝুনঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে। লামিয়াও হাঁটতে শিখে যায়, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটি শোকে ছায়া নেমে এলো এলাকা জুড়ে। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন 5-6 মাসের সন্তান সম্ভবা। মেয়ে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পাননি। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়িঘরটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময় ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। 1 মাস কেটে যায়,
মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক 2:30 থেকে 3টা হবে, হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে। মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। একবার উঠোনের এপাশে আর একবার ওপাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি ওনার স্বামীকে ডেকে তুলবেন। কিছুই বুঝে উঠতে পারছেন না। এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন, হেই, তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কসলাতে কসলাতে বললেন, কি শুনবো, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন ওখানে হাঁটতো আর ঝুনঝুনির শব্দ ঝুনঝুনি শব্দ হতো, আমি সেই শব্দ পেলাম। এক মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনেছি। এরপর 3-4 দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বললেন না। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়। কিন্তু তার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখনও ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে ওনার স্বামী হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। বাগান দিয়ে এই কুল গাছটা চোখে পড়ে যায়। ওই কুল গাছেই লামিয়ার জন্য একটা দোলনা ঝুলিয়ে দিয়েছিলেন তিনি। লামিয়া অন্য বাচ্চাদের সাথে নিয়ে ওই দোলনায় খেলা করত। লামিয়া মারা যাবার পরও লামিয়ার স্মৃতি হিসেবে ওই দোলনাটা খোলা হয়নি। লোকমান ভাই যখন ওই কুল গাছটার কাছাকাছি আসেন, তখন চাঁদের আবছা আলোয় দেখতে পান দোলনাটা একা একা দুলছে। মনে হবে গাছে কেউ যেন দোল খাচ্ছে। আর এই মাত্র ছিল না, সব গাছের পাতা নীরব, স্তব্ধ। আর বাতাসে তুললেও তা বুঝতে পারা যেত। ওনার সারা শরীর শীতল হয়ে আসে। আর ওই রাতের মতো সাহস করে তিনি বাথরুম সেরে চলে আসেন। ঘরে এসে শুয়ে ভাবতে থাকেন, মিলার এবং কিন্তু কিছুই মিলাতে পারেন না। পরের দিন সকালে দোলনাটা খুলে ফেলেন। এই 2-3 দিন পর মাঝরাতে লোকমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পারেন উঠোনে ঝুনঝুনির শব্দ এবং কেউ যেন ঝুনঝুনি পরে হাঁটছে এবং শব্দটা এদিক থেকে ওদিক যাচ্ছে। তার স্ত্রীর কথাটা তার বিশ্বাস হয়। তিনি বিছানা থেকে উঠে সাহস করে কাঠের জানলার একটা পাট আলাদা করে খুলে দেখার চেষ্টা করেন, কিন্তু কিছুই চোখে পড়ে না, শব্দ আর হয় না। ওনার স্ত্রী জেগেই ছিল, তবে লোকমান ভাইকে বুঝতে দেয়নি। লোকমান ভাই জানালা বন্ধ করে বিছানায় আসা মাত্র ওনার স্ত্রী ফিসফিস করে বলে, জানালা খুলে কি দেখলে? লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল দেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান, তোমরা কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও? তোমার না টর্চ আছে, ওটা নিয়ে যাবে। মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রু কুঁচকে বলেন, কই, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন জ্বালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যাই। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি? কেমন মিটমিটে আলো নিয়ে যায়, আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়, কিন্তু
আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। কোনোদিন কিছু দেখিনি। হয়তো ভুল দেখেছেন আপনি, এই বলে চলে যায় লোকমান ভাই। কিন্তু তার মনে চলে আসে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনের ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে কে দরজা ধাক্কা দেয়? পাশ থেকে কান্না মাথা কণ্ঠে আওয়াজ আসে, লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর 2-3 মাস আর কিছু হয় না। সবাই সবকিছু ভুলে গেছে। আর ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন। এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 বের হবে। লোকমান ভাইয়ের স্ত্রী আবার ব্যক্তিপূর্ণ সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই আর ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের। লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায়, তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল, ওই রকমই আছে। আমার দিকে হাত মারিয়ে দিয়ে বলছিল, ফুল দিতে। আমার আর কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো ওই ঘটনা আর চিৎকার দিয়ে উঠত। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন, ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের ওপরে আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি ওই আলোটা দেখেন। এখন ওনার 5-6 মাস কেটে যায়। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে, বিন্দু মাত্র তফাৎ নেই। মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান, তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে কারোর সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শোঁ করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন, ওনার স্বামী যা হবার হোক, তবে ভয় পাবার কিছু নেই। আমার মন বলে ও আমার মেয়ে, আমাদের কোনো ক্ষতি সে করবে না। অনেকেই রাতে লোকমান ভাইদের বাগানে আলো জ্বলতে নিত্যে দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন দুপুরে ওনার স্ত্রী রান্না করছিল, এমন সময় ওই পাগলটা যে এসেছিল সে আবার আসে। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন, কিন্তু পাগলটা না বসে শুধু বলে, তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি? শোন, তোর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে, তাই মেয়ের জানাজা পরিপূর্ণ হয়নি। ভালো ইমাম আরো একজন ইমামকে দিয়ে গায়েবী জানাজা পড়িয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাগলটা চলে যায়। পরে জানাজা পড়ানো হয় এবং সব ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। পরে যে মেয়ে হয় সেও বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যতটুক নিজে দেখেছি তার চেয়ে আমার মা বাবার মুখে শুনেছি ভালোভাবে। এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা জানেন।
হয়তো গুছিয়ে লিখতে পারিনি, ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা রয়েছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। ভূত এফএমের সবার জন্য রইল শুভকামনা। সরোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, থানা পোস্ট, জেলা লালমনিরহাট। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার ভাবে লিখেছেন আপনি, এবং আপনার ঘটনাটি সত্যি আমাদের অনেক ভালো লেগেছে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের লিসনারদের অনেক আনন্দ দিয়েছে। আমি যে আরো একবার জানাই যে আমাদেরকে যদি আপনারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutatfm@240.fm। আমাদের গোটা ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/will.furti and www.facebook.com/bhutfm.russell। লিখুন আমাদেরকে, জানান ঘটনাটি কেমন লেগেছে। ফিরে এসে আপনাদের পোস্টগুলো, আপনাদের কমেন্টগুলো পড়বো আমাদের পোস্ট। তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি, রেডিও এফএম এন্ড ডু ফুর্তি। ভূত এফএম, নাইট কামস আ লট। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী এবং অবভিয়াসলি রেগুলার স্টুডেন্ট। একজন এর আগে ঘটনা পাঠিয়েছি তিনটি, তারপর আপনার সঙ্গে ফোন করেছিল, এই জন্য কথা দিয়েছিলাম ব্যাক করবো, বাট ব্যস্ত কারণে সেটা হয়ে ওঠেনি। আজ অনেকদিন পর, কাল শুক্রবার, আজকে আমার হাতে অবসর আছে। সো রাতে ঘুমো রাত এখন 3টা। ভাবলাম আমার নিজের সাথে ঘটা কোনো ঘটনা আজকে আমি আপনাদের জানাবো। নিজের সাথে মানে আমরা পারিবারিক ভাবে ফিল করেছি এমন ঘটনা বেশ কিছু আছে। 2006-এর শেষের দিক এবং 2007-এর মাঝামাঝি কিছু সময় আমরা একটা বাসায় ছিলাম। সেই বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। সেই বাসায় আসলে যখন আমরা ইন করি, আমরা খুব তাড়াহুড়ো করে বাসাটা চেঞ্জ করি। বাসাটা অবভিয়াসলি বাবার পছন্দ ছিল। বাবার পছন্দ মানে হচ্ছে মোটামুটি আম, একটু সুবিধা দেখে বাবা বাসায় একটু পছন্দ করেন আমাদের মতো। মানে আমি বা মা যেভাবে সবকিছু একদম দেখে শুনে নিজের মন পছন্দ হলে যাবো, না হলে যাবো, ওইভাবে বাবা বাসা থেকে দ্রুত সে বাসাটা আমরা শিফট করেছিলাম। বাসায় ঢোকার পর থেকে আসলে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ বাসাটা ছিল কবরস্থানের অপোজিট। মা অবভিয়াসলি কবরস্থানের অপোজিটে কোনো বাসা দিতে ইন্টারেস্টেড ছিলেন না। আমি বাবাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে বাবা আপনি কেন সিলেক্ট করলেন, আপনি জানেন আমরা কবরস্থানের অপোজিটে দিতে পছন্দ করি না। কি বলবো, বাবা সন্তান নিচে এসেছিলেন, অপোজিটে কবর আছে, বাবা কেয়ার করেনি। সো কেয়ার করেন, আমরা সবাই মিলে খুব আপসেট ছিলাম। তার উপর আবার মাঝখানে হতে না হতে নানান ধরনের কথাবার্তা শুনছি যে এখানে কোনো ফ্যামিলি এসে যেভাবে আসে, খুব ভালো কোনো ফ্যামিলি আসলো, সে কিন্তু ভালো অবস্থানে করতে পারে না। কেন জানি সবাই এখান থেকে নিঃস্ব হয়ে যাওয়ার একটা রেকর্ড ছিল আমাদের আগ পর্যন্ত। এখন অবশ্য তারা সেখানে কোনো ভাড়াটিয়া রাখেন না, যদি তার নিজের ছেলেদেরকে বিয়ে করে ছেলে বউদেরকে সেই বাসাগুলো রাখে। আমরাই ছিলাম লাস্ট ভাড়াটিয়ার বাসা। সো ঘটনায় যাই, ওই বাসায় যখন আমরা থাকতাম আসলে প্রায় দেখতাম রাত 1টা-2টার পর কেমন জানি নিচতলার বাসা ছিল, বলে রাখি সেটা, যার কারণে আপনি হাঁটতে হাঁটতে কিন্তু জানেন আপনার হাতে সো রাত 1টা-2টার পর একদম কনফার্ম 2টার পর, মাঝে মাঝে 1টার পর সেটা খুব কম, বাট 2টার পর একদম মাস্ট আমরা রেডি থাকতাম এর সময় যে এখন ফুটতে হবে। মনে হতো কেউ লাঠি দিয়ে আপনার জানালা দেওয়াল জুড়ে বাচ্চারা করে না খেলা আছে, এটা লাঠি নিলাম হাতে, ঘষে ঘষে যাচ্ছে জানালা খুলে, জানালা দরজা খুলে দরজায় সেই লাঠিটা ঘষে ঘষে যাচ্ছে, এরকম শব্দ হতো। এর কিছুদিন পর দেখা গেল শব্দ হচ্ছে নক করার, খুব সিরিয়াসলি কোনো মানুষ আপনার কাছে হেল্প চাচ্ছে, সেরকম knock। আমি যেহেতু সেই নকটা হলো, কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম সে একটা লাঠি টেনে টেনে নিয়ে যাচ্ছে বা হাতের নখ টেনে টেনে নিয়ে যাচ্ছে। So, প্রথম দিন যেভাবে নকটা হলো, যে ইমার্জেন্সি জানালাটা হলো, আমার হেল্প দরকার, আমি এবং মা দুজন এসে উঠে বসে যাই। বাবা কিন্তু বাইরে থাকেন, বাট সেদিন বাবা ছিল আমাদের সাথে। আমি আর মা দুজনে উঠে বসে যাই। ঘুমাতে একটু সময় লাগে আমাদের, খুব পুরোনো অভ্যাস। তার উপর আবার এই বাসে আসার পর থেকে যেহেতু মনে হচ্ছে যেন কোনটা আসলে ভাবে আসেও না। সো মা বললো কিনা দেখবে নাকি, বাবা বললো না দরকার না, যেহেতু এখানে হতে থাকে এগুলো, সো আগে অবজার্ভ করো কি হচ্ছে। বেশ কয়েকবার সেভাবে নতুন হেল্প করো, কেউ যদি আপনার কাছে হেল্প চায় তাহলে সে অবভিয়াসলি কথা তো বলবে, কোনো কথা জাস্ট ওকে আমরা চুপচাপ থাকি, এরপর অভ্যস্ত হলাম সেটা সত্যি। হ্যাঁ, 2:30, 3টা, 3:30 খুব সিরিয়াস আমরা অভ্যস্ত। প্রথম দিকে একটু ভয় লাগলো, পরে কেমন জানি মানিয়ে নিয়ে আসলে হচ্ছে। এরপর একদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি আর মা একই রুমে আছি, মা আমার পাশে আছেন, ছোট বোন খুবই ছোট তখন, সে 5-6 বছর এরকম একটা বয়স হবে হয়তো, মনে পড়ছে না। মা আমার পাশে, আমার চাই কিন্তু মান খুব বেশি লাগে।
কানে যেন আমার শুনছেন না, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি বললাম যখন কবর জিয়ারত করে তখন যেরকম শব্দ আপনি শুনবেন, দূরত্ব 1-2 হাতেরও বেশি না আমাদের কাছ থেকে কবরস্থানটা। যার ফলে আমি ক্লিয়ারলি শুনছি কেউ দাঁড়িয়ে কবরে দোয়া দরুদ করছে, কবর জিয়ারত করছে মেবি। সো আমি অনেকক্ষণ শুনলাম, দেন মাকে ডাকার চেষ্টা করলাম, দেখলাম মা গভীর ঘুমে রয়েছে। তো ওনার কোনো ফিলিংস নেই, অথচ আমার ছোড়ার ঘুম বেশি পাতলা। ওকে, সকালে উঠলাম, মাকে বললাম, মা বললো, মা তো কিন্তু আজব বলে, এটা কিভাবে শুনলাম? আমি তো শুনলাম একবার না, আরো বেশ কয়েকবার এরকম হলো, শুধু আমি শুনলাম। তারপর আরেকদিন, সেদিন বর্ষার সিজন ছিল মেবি, মনে পড়ছে না, বেশ কয়েক মাস পর, অর্থাৎ আমরা বাসাতে ছেড়ে দেবার ধরুন 6 মাস আগে এরকম হতে পারে। আমি ঘুমাচ্ছি, বাসায় মেবি গেস্ট ছিল আমাদের, যার কারণে আমি নিচে ফ্লোরিং করে শুয়ে আছি, অনলি আমি। পাশে বেডে মা এন্ড গেস্টরা কিছু মার সাথেও আছে, কিছু সামনের রুমে ভাইদের সাথেও আছে। তো দেন শুয়ে আছি, অনেকক্ষণ কথাবার্তা হলো। সেদিন 3টা 3:30, সেদিন কিন্তু লাঠির আওয়াজ বা সিরিয়াস কোনো নক আমরা খেয়াল করতাম। বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু শব্দগুলো একদম একদম নর্মাল, কারণ আমরাও কারোর সাথে এগুলো আলোচনা করতাম না, কারণ আমাদের আমরা শুনেছি এরকম, আর আমরা বিশ্বাসও করি বিষয়টা যে আপনি যখন এসব বিষয়ে বেশি আলোচনা করবেন তখন জবরদস্ত হবে। মা তো বলেন যে নিজের সাথে ঘটনাগুলো কোথাও বলো না, কারণ এগুলো বলা যায় না কখন ট্রাবল ক্রিয়েট করে। So, এগুলো যেহেতু অনেক দেরের ঘটনা, সেই কারণে হয়তো আজকে আমি এগুলো সমস্যা পাচ্ছি। আমি শুয়ে আছি, ওকে সেদিন প্রায় 2:30 হবে, সবাই আড্ডা দিয়ে বিছানা গুছিয়ে শুতে শুতে ঘুমাচ্ছে, সবাই লেগে গেলো। বাট সারাদিন যেহেতু গেস্ট ছিল, অনেক কাজকর্ম করেছি সবাই মিলে, ক্লান্তিতে ঘুম চলে এসছে। রাত কয়টা হবে আমি জানি না, যেহেতু 3টার মতো বেজে গেছে ঘুম আসতে। দেন কয়টা হবে আমি জানি না, ঘুমিয়ে আছি, হঠাৎ চোখ খুলে গেল। কোন রকম সাউন্ড শোনা না, কোন রকম অদ্ভুত ফিলিংস নেই, কিচ্ছু না। কারণ হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, যেভাবে আপনি নর্মাল চোখ খুলে তখন খুলবে না, কোন রকম সিরিয়াস বিষয় না। চোখ খুলে দেখলাম একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে, পিঙ্কের ফুলের একটা ফ্রক পরা, চুল খুব বেশি লম্বা না হলে কোমর পর্যন্ত, এবং খুব সুন্দর দেখতে, খুব মায়াবী একটা চেহারা। সে, আমি যেহেতু ফ্লোরিং করে শুয়ে আছি, সে আমার পায়ের দিক থেকে আস্তে আস্তে দাঁড়িয়েছিল। আমি যখন চোখ খুললাম সে দাঁড়িয়েছিল। তারপর আমি চোখ খুলে তাকানোর সাথে সাথে সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি ঠান্ডা হয়ে তার দিকে তাকিয়ে আছি যে কি হচ্ছে, এরকম কেউ আমার পাশে না। আমি কি দেখছি আসলে আমি নিজেও জানি না, আমি জাস্ট তাকিয়ে আছি। তারপর আস্তে আস্তে সে এক পর্যায়ে হাতটা আমার বুক বরাবর এসে, সে দাঁড়িয়ে আছে যদি সে বসেনি, সে দাঁড়িয়ে ঠিক আমার বুক বরাবর জায়গাটাতে এসে জাস্ট হাতটা বাড়িয়ে আমাকে ধরতে চাইছে। হাসিটা কিন্তু তখনো বিলীন হয়নি, হাসিটা আছে তার মুখে। সে আমাকে ধরবে, হাতটা আমার মুখ পর্যন্ত এসে, আমি চিৎকার করে উঠে বসে গেলাম। কিচ্ছু নেই আমার সামনে। মা উঠে বসে গেল, কি ব্যাপার কি ব্যাপার। আমি কিছু বলতে পারলাম না মাকে, আমি বলতেও পারলাম না আমি কি দেখলাম কি হলো, কারণ আমি হিসাবে তো মেলাতে পারছি না। চুপচাপ সকালে উঠলাম, মাকে বললাম। মা খুব চিন্তিত হলেন যে এই বাসায় আর থাকা যাবে না, বাসে ফাটতে হবে। তো আমি তো ডিটেলসে জিজ্ঞেস করলাম, মা কি হলো না হলো কিরকম। আমি বললাম না, ভয়ের কিছুই নেই। তাকে দেখে আমি খুবই রিল্যাক্স ছিলাম, আমার সমস্যা একটাই সঙ্গে ধরতে আসছিল, এর বাইরে কিছু না। সে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আমিও হয়তো চুপচাপ তাকিয়েই থাকতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। ওকে, এরপর আমরা খুব দ্রুত বাসা পৌঁছানোর চেষ্টা করছি। And, নানা রকম সমস্যা আমরা সেখানে ফেস করেছি। এগুলো ছাড়াও আমাদের কেন জানি ফিনান্সিয়াল কন্ডিশন খুবই উইক হয়ে যাচ্ছিল দিন দিন। কেন জানি কোনো না কোনো সমস্যা আমাদের লেগেই থাকে, কোনো না কোনো, আমরা কিছুতেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। দেন পাশে কিছু পুরোনো লোকাল পিপল ছিল, যারা ওখানেই থাকেন। ওরা বললো যে আপনারা আর এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘরে যারা এসছে তারা কিন্তু কখনো নিজেদের জিনিসপত্র বা নিজেদের সচ্ছল অবস্থা নিয়ে ব্যাগ করতে পারেনি, ঘরটার অবস্থাই এরকম। কোনো ক্লারিফিকেশন নেই, বাট আপনারা বিশ্বাস করেন না করলে আপনারা চেঞ্জ করেন। দেন একদিন সকালে উঠে মা দরজার সামনে চাল বাজাতে, উদ্ভুত একটা ফিলিংস, কি বলবো এটা। দেন সবকিছু আরো যেভাবে বলতে পারছি না বা বলা উচিত হবে আপনার মনে করছে না, সবকিছু মিলিয়ে আমরা খুব দ্রুত বাসাটা যেতে সিদ্ধান্ত নিলাম। আল্লাহ রহমতে আমরা চেঞ্জও করলাম, যেন আমাদের সবকিছু ঠিকঠাক না এসব ফেস করলাম না। আমাদের এইসব সমস্যা যাচ্ছিল, একটা না একটা লেগে আছে কোন সমস্যা থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম, পরিত্রাণ পেলাম। ওকে রাসেল ভাই, আজ আর নয়, নিজের সাথে ঘটা আরো কিছু ঘটনা আছে। আমি জানি না আসলে সেটা শেয়ার করবো কিনা, তবে আদার্স আমার নানা বাড়ির অনেক ঘটনা আমার কাছ থেকে একটা ঘটনা শুনেছেন রাসেল ভাই, আমি চেষ্টা করবো সেখান থেকে কিছু ঘটনা বলার জন্য। একটা কথা ভাষা স্বাভাবিক করতে পারবো, জানি না, হোপ করছি যে খুব শীঘ্রই আমি খুব স্বাভাবিক করতে পারবো। ওকে, ভালো থাকবে।
is that tonight comes alive with Dragon's Form. শুনছেন সবসময় রেডিও সুলতান রেড এফএম। আমি রাসেল আসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথি। আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়, আপনার কাছে যাব। আমাদের দ্বিতীয় অতিথি তার ঘটনাটি শেয়ার করবেন আপনাদের সাথে। আশা করছি এই ঘটনাটি আপনাদের আনন্দ দেবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির প্রথম ঘটনা। হ্যালো লিসেন্স, আসলে সবাই ভালো আছেন। আমি জাহিদ বলছিলাম উত্তরা থেকে। প্রথমে বলে নেই, আমি পেশায় একজন ফ্রিল্যান্সার। সেই সুবাদে আমি নীরবে কাজ করতে খুব আমি ভালোবাসি আর কি। তা আমি প্রতিদিনের মতনই সন্ধ্যার দিকে আমি কাজে বসলাম মাগরিবের নামাজ পড়ে। তখন আমার দরজা সবসময় চাপানো থাকে। তা আমার তখন ফ্লোরিং করা, আমি দেয়ালের সাথে পিঠ থেকে কম্বলটা দিয়ে আমি ল্যাপটপে কাজ করছি। তখন আমি একটা কাজের সাথে একটা সং প্লে করি। তখন কেমন যেন একটা আনইজি ফিল হতে লাগলো। তার আগে একটু বলে নি যে আমার রুমে আমি একটু কালারফুল পছন্দ করি। তার মানে আমি দুইটা ডিম লাইট ইউজ করি, একটা হলো আপনার সবুজ কালার, একটা হলো আপনার বেগুনি কালার। আমি কখনো সাদাটা ইউজ করতে আমার ভালো লাগে না। যাই হোক, যে সং প্লে করার কিছুক্ষণ পরে দেখলাম যে আমার ঠিক উত্তর কর্নারে আমার দরজার উপরে একবার সাইডে একটা শ্যাডো নেমে আসলো। তখন আমি সাথে সাথে আমি আমার মাথার উপরে যে ডিম লাইটটা ছিল ওটার দিকে তাকাই। আসলে ওখানে তো কোনো একটা কিছু পড়লো না, একটা ছায়া পড়লো। আসলে ওটা কোনোভাবে পড়া সম্ভব না, কারণ কি আমার যে লাইটের যে স্লটটা আছে তার এক বিঘার নিচে আমার পর্দা, জানলার পর্দা। তা ওটা দেখলাম, মানে ওটা নামলো, নেমে দরজার কোণে দাঁড়ানোর পরে ভ্যানিশ। সো আমি ওটা দেখার পর একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি উঠে লাইট জ্বালিয়ে ফেলি। ফেলার পরে তারপরে কোনো সমস্যা হয়নি। মেইন ঘটনা করে পরদিন ওইরকম আমি নামাজ টামাজ পড়ে আমি বিয়ে হয়েছে ফ্লোরিং এ করে আমি ল্যাপটপ নিয়ে কাজে বসলাম। তখন হঠাৎ করে কাজ করতে ভালো লাগছে না, তখন আমি ল্যাপটপটা ছাইড়ে রাখলাম। তো হঠাৎ করে দেখলাম যে তিনটা ছায়া। আর আসলে আমি একটু বলে রাখি যে আমাদের যে ফ্লোর থেকে ছাদের উচ্চতা বেসিক্যালি 11 ফিট কি 12 ফিট হয়, কিন্তু যে ওটা আসলে ছায়াগুলো ছিল 6 থেকে 7 ফিট হবে। একটা ছিল খুব খুব বড়, আর আরেকটা ছিল আরেকটা থেকে একটু ছোট, আর আরেকটা একবার ছোট ছিল 1.5 হাতের মতো হবে, তার বেশি হবে না। তো আমি এক দৃষ্টিতে ওটার দিকে তাকায় আছি। তা দেখলাম যে সে আমার পার উপর থেকে এসে ঠিক আমার ডান পাশে বুকে এখানে আসে মাথা রাখলো, এরকম একটা কিছু ফিল করলাম। তখন আসলে যেমন বাবু যে কোলে নিলে যেমন হাত দিয়ে ধরে, আমি জানি না যে আমার সাথে কি হচ্ছে, আমার কোনো সেন্স নাই। আমি তখন ওইভাবে ধরলাম। ধরার পরে ঠিক আমার আমার কোন 4 আঙ্গুল নিচ থেকে আমার কবজি পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে দেখলাম ওটা আস্তে আস্তে আমার পাবে আমার ঠিক ল্যাপটপের ওখানে গেল। যদি একটু বলে রাখি যে যদি কখনো স্ক্রিন পেপার লাগানো হয় মোবাইলে, তখন একটা ভিজা ভাব হয়। ঠিক আমি দেখলাম যে আমার ল্যাপটপের উপরে একটা ভিজা ভাব দেখার পরে আমি কিন্তু ভয়ও পাচ্ছি না, আর কেমন আমি কিছু ফিল করতে পারছি না কি হচ্ছে এটা, আমার কোনো সেন্সই নাই। তখন একটু পরে দেখলাম ওই ছায়াটা ওখানে গিয়ে আবার ওখানে দাঁড়ায় পড়ে যেখান থেকে আসছিল, কিন্তু আমি এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি। তার কিছুক্ষণ পরে ইশারা আজান দেয়। তারপরে আসলে ইশারা আজানটা যখন আমার কানে যায় তখন আমার ঘোরটা ভেঙে যায় আর কি। তখন আমি উঠে লাইটটা জ্বালায় ভাবলাম যে মনের ভুল কিনা, কিন্তু যখন আমি আমার ল্যাপটপটা দেখি যে ল্যাপটপটা কাত হয়ে আছে। তা ওই দিন আমি আর কাউকে কিছু বলিনি। ওই দিন রাতে খুব ভয় ঘুমাইছি। তার পরের দিন রাতে যেটা হয়, পরের দিন রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই পড়ি। পরের দিন রাতে ঠিক মনে হবে 3টা 3:30 এই সময়ের দিকে আমার পায়ের এখানে কোনো 3 থেকে 4 বছরের বাচ্চা যদি লাফ হয় ওরকম লাফাচ্ছে, আর ওরকম শব্দে আমার ঘুমিয়ে গেছে। তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং চিৎকার দিই একটা। তারপরে আর কোনো কিছু হয়নি। তার পরদিন সকালবেলা আমি হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে বলি যে হুজুর এই কাহিনী। তারপর হুজুর আমাকে একটা পানি পড়া দেয়, একটা আরবি লিখে দেয় একটা কাগজে, ওটা ভিজিয়ে পানি খেতে বললে আমি পানি খাই, আর একটা তাবিজ দেয় আমাকে। তারপর আর কোনো সমস্যা হয় না।
এটাই ছিল ভাই আমার ফার্স্ট ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনাটা আপনি বলবেন। আমার নাম মাহফুজ আহমেদ, উত্তরা থেকে আসছে। তা আমার ঘটনা আপনাকে একটু কাছ থেকে বলতে হবে। আচ্ছা, তো আমি উত্তরা থেকে এসেছি। আমার ঘটনাটা হচ্ছে 2013 সালে ঘটে যাওয়া। তখন তুলনামূলক আমি ছোটই। তা ঘটনাটা আসলে প্রিভিয়াস দুইটা ঘটনার সাথে রিলেট করে। তা প্রথমত ঘটনাটা আমি শুনি আমার ওইখানে গ্রামে আর কি ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে খুলনাতে, দিঘলিয়াতে। তা আমাদের ফার্স্টে তো মেইনলি আমাদের নানুর বাড়ি ছিল মাটির ঘরে। তা পরবর্তীতে মামা জায়গা জমি কিনে তার নতুন একটা বাসা আন্ডার কনস্ট্রাক্টেড। তখন আমি বেড়াতে যাই যখন, তখন আমার এক ফ্রেন্ড আমাকে বলে একটা ঘটনা, বলে যে আশেপাশে রিলেটেড। তা আগে বলি যে আমাদের ওই নতুন বাসার সামনে বরাবর সামনে তো একটা খাল ছিল। খালটা 3 ভাগে বিভক্ত। তো ফার্স্টে এই একদম সাইডে হচ্ছে 2 ভাগ, আর বড় একটা ভাগ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো মাঝখান দিয়ে যে ভাগ হয়ে গেছে, তা এপার থেকে ওপারে মানে যাতায়াত করার মতো অবস্থা ছিল। তা ওইটার একেবারে কর্নারে ছোট যে ভাগটাতে, সেটাতে শুনতাম যে মানে ওই এরিয়াটাতে বুধবার আর সোমবার কিছু একটা মানে ডিফারেন্স প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো আর কি। তা ওই ছোট যে একটা কর্নারে খাল ছিল, ওখানে নাকি প্রতি বুধবারে স্বর্ণের থালা বাসন ডাইনিং টেবিল এরকম উঠতো। তা মানুষও ওখানে যেত আর কি। একটা সিস্টেমেটিক্যালি ওখানে হতো যে প্রতি বুধবারে এই জিনিসটা আসে, আর মানুষ ওখানে যেত, অ্যাটেন্ড করতো। তা একদিন এক মহিলা আর কি লোভের বশবর্ত হয়ে একটা প্লেট নিয়ে আসে ওখান থেকে। তা ওনার আগে বলে রেখে ওনার 2টা বাচ্চা ছিল। একটা হচ্ছে 2টাই ছেলে, একজন হচ্ছে 9 বছর বয়সী, আরেকজন হচ্ছে 14। তা ওইটা নেওয়ার পরে উনি অনেক মানে কি উদ্ভট কিছু স্বপ্ন দেখা শুরু করে। আর ওই এরিয়াটাতেও আর কি মানে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটতে শুরু করে। হয়তো বা কেউ ডুবে যাচ্ছে, বা কয়েকটা মৃতের সংখ্যাও ঘটেছে যে কেউ কেউ মারা গেছে। আর তারা যারা মারা গেছে তারা এভারেজে টিনেজ। তা একদিন ওনাকে স্বপ্ন দেখানো হয় যে উনি যদি যা করেছে সে কাজটা অনেক ভুল করেছে, আর তার জন্য তাকে মানে পে অফ করতে হবে, তার বাচ্চাকে নিয়ে নেবে, এমন কিছু আর কি থ্রেট দেওয়া হয়। তা উনি পরবর্তীতে জিনিসটা খুবই ভয় পায়। তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে যায়, ওনার বাচ্চাকে দেখে যে আসলে বাচ্চাটা ঠিক আছে কিনা। তারপর উনি ওই মুহূর্তে কোনো লেট না করে উনি তাড়াতাড়ি চলে যাবে, প্লেটটা নিয়ে খালে মানে রেখে আসে। তারপর থেকে জিনিসটা আর কি অফ। ওই এরিয়াতে আরেকটা সেকেন্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে আপনার আমার ওই ফ্রেন্ডই বলতেছে যে সোমবার ঘটে ওই ঘটনাটা। তা ওটা হচ্ছে আপনার একটা মানুষ না, মানুষ স্বাভাবিক না, অস্বাভাবিক। ওনার বডি পার্টস কিছু কিছু নেই, যেমন গলা মানে গলা কাটা আর কি। যেরকম ফার্স্ট অফ অল হাত পা মানে খুব ক্ষত বিক্ষত। তা উনি এই এরিয়াটাতে খুব মানে একজন স্বাভাবিক মানুষের মতো প্রতি রাতে হাঁটতো আর কি। তা এই ঘটনা মানে ওখানে যদি ওনার সাথে আর কি দেখা হতো, তো উনিও সামহাও অসুস্থ হয়ে পড়তো, বা গায়ে কোনো রকমের মানে ফানজাই টানজাই মানে কোনো ক্ষত হতো আর কি। তা আস্তে আস্তে ওনার এরকম খুবই খারাপ অবস্থা হতো। তা এই 2টা ঘটনা রিলেট করতো। তা আমি যখন গেলাম আর কি ওখানে, আমাদের বাসা যখন কমপ্লিট হয়ে গেল, তা একদিন রাতে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে গিয়েছিল পরে সবাই আর কি উঠোনে আড্ডা দিচ্ছিল। তো তখন আর কি গল্প গুজব ছিল যে তখন ওখানকার ডাকাতের প্রলোভ বেশি বেড়ে গেছিল। তো ওই ব্যাপারে আমি তো এমনিতেও মোটামুটি ছোট ছিলাম, তা ওইটা নিয়ে ভয় ছিলাম। তো কারেন্ট আসলো, বেশি রাত না, অ্যারাউন্ড 1:30, হ্যাঁ এরকমই। তা তখন আমি ঘুমাতে যাচ্ছি। তা আমার খালামণির সাথে ওই দিন রাতে ঘুমাতে হচ্ছিল। তো তখন মানে ছাদে তো এমনি আন্ডার কনস্ট্রাক্টেড, তো ছাদে বাঁশ টাস কুড়াল আর রান্না করার জন্য কাঠগুলো ছিল। তো ওইখানে হঠাৎ শব্দ হচ্ছিল যে চিলে কোঠার কেউ বারবার সিটকেনিক খুলতেছে, আটকাইতেছে। আর এমনিতে আগে বলে রাখি যে প্রতিদিন 11টার মধ্যে আমার ছোট মামা করতো ওখানে চিলে কোঠার গেটটা আটকে ফেলতো। তা রাত বাজে 1:30। তা কে বা ওইভাবে গেট খুলবে, আটকাবে, এই করবে সেই করবে। আর পরে একটু পরে শোনা যায় যে উপরে কেউ হয়তো কুড়াল দিয়ে বাঁশ কাটছে, 2 ফালা করতেছে, বা কাঠগুলো ছড়াচ্ছে, এই সেই। তা ব্যাপারটা খুবই আর কি আমার জন্য আর কি খুবই ছিল। পরে আমি ভাবছি যে আমি নিজেই ফেস করছি। পরবর্তীতে পরদিন সকালে আমি আমার মেজো মামাকে বলি যে মামা আসলে তো এরকম হয়েছে, কি হয়েছে। তো মামা আসলে ইগনোর করে,
আমাকে ইগনোর করে বলতেছে যে ঘরে তো মাল জিনিস কম, হয়তো তুমি ভুল শুনছো বা এরকম আওয়াজ এমনিতেই শুনতে পাওয়া যায়। কিন্তু আসলে পরে আমি দেখলাম যে ওনারা আসলে আমার ছোট মামার সাথে মানে আমার অ্যাবসেন্সে আর কি, মানে আমি আর কি কোনোরকম আর কি শুনে যাই যে উনি বলতেছে যে ব্যাপারটা কিন্তু ও বুঝতে পারছে, সবাই আর কি মানে জিনিসটা বুঝতে পারছেন। তা ওই দিনটা অ্যাক্সিডেন্টালি ছিল হলো সোমবার। তারপরে আরেকদিন মানে আমি তারপর রোজার ভ্যাকেশন আবার গেলাম গ্রামে বেড়াইতে। তখন আমার নানু হচ্ছে খুবই ধার্মিক একজন মহিলা ছিলেন, উনি মারা গেছেন। তা তারপরে ওনার মানে উনি প্রায় সময় মানে রোজার মধ্যে আমরা সবাই তো সেরি খাইতে উঠতাম 3টার ভিতরে উঠে পড়তাম, কিন্তু উনি 1:30 2টার দিকে উঠে পড়তো তাহাজ্জুদের নামাজ পড়তে রেগুলার। তা ওই দিন ছিল বুধবার, আর ওই দিন উনি ঘুম থেকে উঠে মানে অজু টজু করে আসলো, নামাজ পড়তে বসবে। এই সময় আর কি উনি টের পাচ্ছে যে ওনার রুম বরাবর ছাদের উপরে কেউ হয়তো বা লাফাচ্ছে। ওই সেম জিনিসটা উনি ফিল করতেছে যেটা আমি ফিল করছিলাম। তা আমার ছোট মামাকে বলতেছে যে আসলে কে উপরে কি কেউ আছে নাকি, বা যে দেখ কেউ, তুই কি গিয়েছিলি নাকি উপরে? তো বলতেছে না আমি তো যাইনি, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি হয়তো বা ঘুমে তন্দ্রাচ্ছন্ন আছেন, ব্যাপারটা এরকম। তো তারপর থেকে এই দুইটা ঘটনা আসলে আমার ভাই রাসেল ভাই আমার সাথে ঘটেছে। আমি তারপরে আমি চিন্তা করলাম যে প্রিভিয়াস দুইটা ঘটনার সাথে রিলেট, যেহেতু প্রিভিয়াস দুইটা ঘটনাই ঘটতো সোমবার আর বুধবারে, আর এই দুইটা ঘটনা সেম কোইন্সিডেন্স এই সোমবার আর বুধবারে ঘটেছে। তা আমার মানে ওইটার পর থেকে আর আমি হয়তো বা ফেসও করি না, তেমন যাওয়া হয় না গ্রামের বাড়ি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখছেন অনেকে। একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও 40 এডিট এফএম এন্ড ব্রুকফুড Boot FM. It's alive. It's নিয়ে এবং আপনাদের সবাইকে আরো একবার জানতে চাই দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। এবং আমি চলে যাচ্ছি একটা ইমেইলে এখন, এবং পাঠিয়েছেন আমাদের একজন মগবাজারে থাকতাম, কিছুটা সামনে আমাদের নিজ বাসা থাকা সত্ত্বেও আমার বড় চাচার বাসায় জয়েন্ট ফ্যামিলির মতো সবাই একসাথে থাকতাম। খুব সুন্দর দিনগুলো কাটছিল আমাদের। আমি তখন ছোট ক্লাস 6-এ পড়ি। আমার 2 ভাই বোনদের মধ্যে আমি একাই। আমার ছোট চাচা একটু পাগল ও ফকির বিশ্বাস করতেন, আর আমার মা ফকির ও এতিমদের খাওয়াতে ভালোবাসতেন। হঠাৎ করে রাস্তা থেকে আমার চাচা একজন লোক নিয়ে আসলেন। ঠিক পাগল বলা যাবে না, আবার ফকিরও বলা যাবে না। তার পরনে ছিল কালো জুব্বা ধরনের কাপড়, গলায় অনেক তসবিহ এবং হাতে ছিল একটা লাঠি। বুড়ো মানুষদের হাতে যেমন লাঠি থাকে তেমন, কিন্তু আমার পুরোপুরি মনে হচ্ছিল তার বয়স খুব বেশি একটা ছিল না, আর চুল দাড়ি সবই ছিল কাঁচা। আনুমানিক বয়স হিসেব করতে গেলে 35 থেকে 40-এর মধ্যে। ওনাকে আমার মা বাড়ির কোথায় জানতে চাইলেন, তখন উনি উত্তর দিলেন পাগলদের কোনো বাড়ি ঘর থাকে না। আমার মা যখন চিন্তা করলেন যে ওনাকে ভাত খাওয়াবেন, তখন ওই লোকটাই বলে উঠলেন যে উনি কিছু খাবেন না, তার কোনো ক্ষুধা নেই। আর ওই লোকটা আমার মা আর বোনের মুখের দিকে তাকিয়ে থাকেন এবং কিছুক্ষণ পরে আমার মাকে বললেন যে তুই অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোর সামনে অনেক বিপদ, তোর কষ্ট হবে। আমার মা ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না। পরে আমার বড় বোন কেউ বলল একই কথা। আমার বড় বোনের মাথায় একটু চিন্তা ঢুকে গেল, আর আমার ছোট্ট চাচাকে বলল যে তুই খুব ভালো মনের মানুষ, পরোপকারী, তুই কিন্তু মানুষের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়বি। এত সব শোনার পরে আমরা সবাই একটু চিন্তায় পড়ে যাই। এবং আর এদিকে আমাদের বাসায় আমরা বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে, এবং আমার বাবা ফকির কবিরাজ একদমই পছন্দ করতেন না। আমার মা তাড়াহুড়া করে ওনাকে বিদায় করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন এবং একবার বললেন, আমার মা আমার মা তিনি হাত কিছু একটা নিয়ে মায়ের মুখে দিলেন এবং খেতে বললেন। আমার বড় বোনকেও হা করতে বললেন এবং কিছু একটা খেতে দিলেন। আমরা সবাই দেখছিলাম ওনার হাতে কিছু নেই, কিন্তু মুখ করছেন এবং কিছু একটা খেতে দিচ্ছেন। এরপর আমি বললাম যে আমাকেও খাওয়াতে হবে, এক প্রকার জোর শুরু করলাম। হেসে বলল তুই খাবি, ঠিক আছে হা কর।
আমি খাওয়ার থেকে বেশি আগ্রহী ছিলাম। আবার আসছে কথা, আমি দেখছিলাম হাত মুঠ করার সময় হাতে কিছু নেই, মুঠ খুলতেই হাতের মুঠের মাঝখান থেকে ঠিক বুড়ো আঙ্গুল এবং তর্জমার আঙ্গুলের মাঝখানে হাতের পাতা থেকে লাল রঙের ফলের মতো কিছু একটা বের হচ্ছে এবং আমার মুখে দিলেন তিনি এবং বললেন যে কি ফল এটা বলতে পারবি? তখন সেই ফলের নামটা আমার মাথায় আসলো না। এর মধ্যে সবার কাছ থেকে বিদায় নিলেন তিনি এবং ওনাকে বিদায় দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছিলাম, কারণ আমার বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে। উনি বাসার মেইন গেট দিয়ে বের হলেন। তখন আমার বড় বোন কৌতূহল শুরু হলো তার, এবং কিসের একটা বিপদ সেটা জানতে চাইলেন। সাথে সাথে আমাকে আবার তাকে ডাকতে পাঠালেন। আমি দৌড়ে গেটে সামনে গিয়ে দেখি কেউ নেই। আমাদের বাসার বাইরে গেটের থেকে রাস্তার গলি বেশ লম্বা একটা জায়গা এবং যেতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগবেই। আমাদের মাঝখানে আমার খুব বেশি 10 সেকেন্ডের একটা গ্যাপ ছিল। এই অল্প সময়ে পার হওয়াটা সম্ভব না। যাই হোক, আমি ওই গলিটা পুরোটাই দৌড়ে পার হয়ে মেইন রোডে উঠে দেখি তাকে খোঁজার জন্য ডানে বায়ে তাকিয়ে থাকি এবং পাই না। বাসায় ফিরে আসি। এরপর সময়ের ব্যবধানে ঘটতে থাকে আমাদের সাথে নানান রকমের ঘটনা। কিছুদিন পর আমার ছোট চাচা মিথ্যা খুনের মামলায় ফেঁসে যান। বড় বোনের বিয়ে হয়, আমার দুলাভাই তাকে নিয়ে যায় ইউরোপে এবং বড় বোন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হন সেখানে। এর কয়েক বছর পর আমাদের নিজস্ব বাড়ি আমাদের নিজস্ব বাড়ি সেখানে ভেঙে ফেলা হয় কোনো একটা কারণে, এবং সেখানে আমাদের বাড়ি থেকে উঠে চলে আসতে হয়। এবং কিছুদিন পর আমার বাবার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং তিনি মারা যান। এর কিছুদিন পর আমার বড় দুলাভাইও কয়েক বছর আমার মা অনেক অসুস্থ ছিলেন এবং সবশেষে তিনিও মারা যান। আর এই সব বেদনাময় ঘটনার প্রত্যক্ষদর্শী আমার 3 ভাই বোন। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। আমাদের কাছে আর কিছু ঘটনা আছে, পরে সময় পেলে সেটা শেয়ার করব। সকল ইসলামকে তার থেকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারাও ভালো থাকুন এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনি আপনার নামটা একটু বলেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সুমন হোসেন শুভ্র, আমি আসছি সিলেট থেকে। ওকে, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ডেকেছিলাম এবং আপনি সিলেট থেকে চলে এসেছেন এবং আপনি ঢাকা এসে পৌঁছেছেন কবে? গতকালকে। আচ্ছা, তো আপনার ঘটনায় চলে যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আমি প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। জি। আর রাসেল ভাই, আমার মা একজন নামাজি ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। তো মা প্রতিদিন প্রতি রাতে মা তাহাজ্জুদ বসেছিলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতে উঠতেন, উঠে অজু করার জন্য উঠতেন। তো আমাদের কল ছিল, চাপ কল ছিল। চাপ কল উনি অজু করতেন না, উনি পুকুরে ঘাটে যেতেন। তো রাসেল ভাই, উনি পুকুর ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং পুকুর ঘাটে গেলেন। পুকুর ঘাটে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের পুকুর ঘাটের পাশে এক পাশে ছিল কবরস্থান, একটা বড় কবরস্থান। সেটা আমাদের 2-3 বাড়ি মিলিয়ে একটা কবরস্থান করা হয়েছে। আর আমাদের বাড়িগুলো ছিল রাসেল ভাই অনেক বড় বাড়ি। তো যাই হোক রাসেল ভাই, উজু করার সময় উনি একটা জিনিস খেয়াল করলেন, ওনার হাতের বামে অর্থাৎ রাস্তার পাশে কবরস্থানের নিচে কে জানি উজু করতেছেন। উনি প্রথম লুক করেন নাই ভালো করে, তারপরে উনি আবারও স্পষ্ট করে দেখলেন যে সাদা পোশাকধারী কেউ একজন উজু করতেছেন, মা উজু করতেছেন। তো মা উজু করা শেষ, উজু করে মা আবার একটা জিনিস করতো। মা প্রতিদিন উজু করে মা দুরূদ পড়তেন, দোয়া দুরূদ পড়তেন। আসমানের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে উনি দুরূদ পড়তেন। এটা মার নিয়মিত একটা স্বভাব ছিল। তো যাই হোক, মা ওটাতে কেয়ার করে নাই, কোনো কেয়ার করে নাই যে কেউ উজু করছেন বা না করছেন, ওটা একটা খেয়াল না করে মা চলে আসছেন, বাসায় চলে আসছেন। চলে আসার পর এইভাবে মা প্রতি রাত মা নামাজ পড়তে উঠতেন এবং কি পুকুর ঘাটেই যেতেন। যখন যেতেন তখনই ওনার সাথেই এই জিনিসটা দেখা হতো এবং খেয়াল করতেন যে এখানে উনি বুঝছেন যে এটা জিন জাতীয় কিছু, এমনকি জিনে উনি বলছেন যে মার সাথে সে উজু করতে আসেন। তো যাই হোক রাসেল ভাই,
আহ, এটা এটা তো হলো। তো আমার বোন 2000 সালে আমার বোনকে আমার মা একদিন খুব রাগান্বিত হয়েছেন বোনের উপর, এমনকি বোনকে মারছেন। মারার পর বোন কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে ঘর থেকে। তো মা দেখছে বোন বের হয়ে গেছে ঘর থেকে, বের হয়ে যাওয়ার পর মাও কি করলেন, তার পিছনে ছুটতে লাগলেন। মা বোনও সামনের দিকে যাচ্ছে, মাও তার পিছনে ফিরে যাচ্ছে। এমন অবস্থায় বোন কি করলো, কবরস্থানে ঢুকে পড়লো। তো মা বলছে, "এই, তুই কবরস্থানে যাচ্ছ কেন? দাঁড়া দাঁড়া, মা মারবো না, তুই মার সাথে চলে আয়, মা মারবো না।" তারপরে ও মার কথা না শুনে কবরস্থানে ঢুকে পড়লো। মা তো ভাবলো যে ও কবরস্থানে গেলে ওকে নিয়ে আসতে হবে। আর রাসেল ভাই যখন কবরস্থানে ঢুকলো, তখন মাও তার পিছনে পিছনে কবরস্থানে ঢুকলো। ঢুকার পর এক পর্যায়ে দেখলো সে আর নাই, মার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। তো মা এখন তাকে না নেওয়া পর্যন্ত মা এখান থেকে নড়তে পারতেছে না। তো মা একটা জিনিস ফিল করলো যে একটা বাতাস আসলো, দমকা একটা বাতাস আসলো। বাতাসের সাথে মার চোখের মধ্যে খড়কুটো একটা কি জাতীয় যে কোনো একটা জিনিস পড়লো। পড়ার পর মা চোখগুলো কসলাতে থাকলো। কসলানোর পর তারপরও ওই জিনিসটা মা পানি বের হতে লাগলো। মা এখনো পর্যন্ত কবরস্থানে দাঁড়িয়ে যে আমি এর আশা দিচ্ছি যে আমার বোনকে নিয়ে যাবে। লাস্টে কি করলো, মা ভাবলো যে না, আমি লাইটটা নিয়ে আসি, ও হয়তো ভিতরে ঢুকে গেছে। তো লাইট নিয়ে নেওয়ার জন্য বাসায় আসলো। বাসায় আসে দেখে বোন ঘরের মধ্যে আছে। তো জিজ্ঞেস করলো, কিরে, আমি তোকে তাড়া করলাম, তুই যে কবরস্থানে ঢুকে পড়লি, আম, তুই আবার কখন আসলি? বললো, কই না তো মা, আমি তো কবরস্থানে যাইনি, আমি তোমার পিছন দিয়ে আমি দরজা দিয়ে আবার ঢুকে পড়লাম। তো রাসেল ভাই যখন ওর কাছ থেকে মা এটা শুনলো, মা তখন বুঝতে পারলো আসলে এটা স্বাভাবিক কিছু ছিল না। এখন আমার মা আসলে খুবই অসুস্থ, ব্যক্তিগতভাবে ওনার উনি ব্রেন স্ট্রোক করছেন। কিন্তু উনি একটা জিনিস বেশি আমাদেরকে বলতেছেন যে ওনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন, ইভেন কি ওনাকে ডাকছেন। উনি এমনও যে ওগুলার ভয়ে যে খারাপ বা পেতনি বলেন, যাই বলেন, ওগুলার ভয়ে উনি কি করেন, খাটের নিচে ঢুকে যান, অথবা দরজার চিপায় ঢুকে যান। তো এইভাবে আমরা কি করলাম, মার এই সমস্ত দেখে আমরা হুজুর ডাকলাম। হুজুরকে বললাম যে হুজুর আসলো, ঘরে আসা মাকে দেখলো, তাবিজ টাবিজ লিখে দিল। দেওয়ার পর এখনো পর্যন্ত তাবিজ লেখার পরও মার কিছু হচ্ছে না। মা তারপরেও ওই জিনিসগুলো, দুঃস্বপ্নগুলো দেখতেছে। ইভেন কি হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে চিল্লাচিল্লি করা শুরু করে, ওনাকে ধরে নিয়ে যাবে, ওনাকে মারবে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই চিপাতে আছে, এই ধরনের কথা বলতেছেন। যে ঘটনাগুলো মার সাথে ঘটতেছে, আসলে আদৌ আমরা বুঝতে পারতেছিলাম, হুজুরাও তাবিজ দিল, ওই তাবিজগুলো আমরা মার সাথে সঙ্গে রাখলাম, কোনো কাজ হচ্ছে না। এখনো এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। এই সমস্যা হয়ে যাচ্ছে আসলে। ওকে, খুব মাকে নিয়ে খুব চিন্তিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে, আপনি সিলেট থেকে কষ্ট করে এসেছেন সেই জন্য। ছোট একটা বিরতি নিয়ে তারপরে আবারও আপনাদের ইমেইল গুলো পড়বো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও 4 FM and Do Food. Tonight comes alive. He's coming for. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 4 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রথমে। খুব ছোট্ট করে আরেকটা ঘটনা শুনে আসবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা বলবেন। আমি জাহিদ, উত্তরা থেকে। আমার দ্বিতীয় ঘটনা, এটা 2013 সালে ঘটা। তখন আমি ফ্রিল্যান্সিং নতুন শুরু করি, সেজন্য আমার রাত দেখা যায় যে আমি ইউজুয়ালি 3টা-4টা থেকে ঘুমাই। তা আমি দিনটা ছিল রবিবার, আমার স্পষ্ট মনে আছে রবিবার। আমি রবিবার দিন কাজ করে আমি ঘুমোতে গেলাম 3টার দিকে। আমি একটু বলে রাখি যে আমি প্রচন্ড স্মোক করতাম, সেজন্য আমি ঘুমানোর 10 মিনিট আগে আমি জানালা খুলে দিয়ে তারপরে আমি ফ্যান ছেড়ে দিতাম, যাতে আসলে ঘরটা ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি জানালা লাগিয়ে ঘুমাতে যেতাম আর কি, এয়ার ফ্রেশনার ইউজ করে। তার যথারীতি আমি গেলাম এবার। যখন আমার একটু তন্দ্রার মতো লেগে আসলো, তখন আমার কেমন একটা অস্বস্তি ফিল হতে লাগলো। আর খুব বাজে একটা গন্ধ, না কোনো পচা মাংসের, না কোনো ময়লার গন্ধ, বাজে একটা গন্ধ ফিল করতেছিলাম। তখন আমি কম্বলটা মুড়ি দিয়েছিলাম, তখন আমি মুড়িটা খুলে তাও দেখছি প্রচন্ড রকম গন্ধ।
তখন আমি কিছু বুঝতে পারছি না কি করবো, তখন আমি আব্বুকে ফোন দিই আমার রুম থেকে। আব্বু আসলো, আব্বু আমার ধাক্কা দিয়ে দরজাটা খুলে লাইটটা জ্বালালো। তখন আমি বললাম যে আব্বু তুমি কি ঘরে কি কোনো গন্ধ পাচ্ছ? বলছে না। ইভেন আমিও তখন ঘরে কোনো গন্ধ পাচ্ছি না, একদম ফ্রেশ ঘরটা। ওই দিন গেল, ওই দিন আর কোনো সমস্যা হয়নি। ঠিক তার 4 দিন পরে বৃহস্পতিবার, ওই দিন আমার ছোট ভাই আর আমার আম্মা মিরপুরে আমার খালার বাসায় ছিল, আমি আর আব্বু ছিলাম বাসাতে। তা ওই দিন চিন্তা করছিলাম যে ওই দিন আমি একটু সকালে দিয়ে ঘুমাবো, সারা রাত কাজ করবো আর কি। তা আমি ওই দিন হঠাৎ করে ঘুমিয়ে যাই তাড়াতাড়ি, 3টা 3:30 ওই সময় হবে। তার ভিতরে একটু বলে রাখি যে আমার বাসাটা ছিল 3 তলাতে, আর আমি জানলার পর্দা ইউজ করতাম না। আর তখন ছিল পূর্ণিমা আর কি, পূর্ণিমা। তা 3টা 3:30টার দিকে কিন্তু আপনার 4টা কিন্তু পশ্চিম আকাশে চলে যায়, আর তখন পুরো জ্যোৎস্নার আলোটা আমার রুমে পড়ে। সেজন্য আমি আসলে সব আমার রুমে সবকিছু বোঝা যেত আর কি। একটা পর্যায়ে গিয়ে কি হলো যে যখন মানে আমি ঘুমোতে গেলাম, তার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেল কোনো একটা কারণে। তারপরে আমি খুব জ্যোৎস্নার জন্য আমার রুমটা পুরো দেখা যাচ্ছে, তখন আমার চোখটা পড়লো আমার জানালার কোণার দিকে। ওখানে আমার আম্মার মেশিন রাখা ছিল, সেলাই মেশিন। তা যদি কেউ পড়তে পড়তে কখনো ঘুমায় পড়ে হাত দিয়ে, হাত রেখে, ঠিক ওই রকম একজন কেউ ওখানে বসে আছে। তো আমি অনেকক্ষণ মানে এক দৃষ্টিতে তাকাতে গেছি, আসলেও কি এটা কিছু? হ্যাঁ, আসলে ওটা একটা কিছু ছিল, খুব খুব পরিমাণ কালো ছিল আর কি একটা কিছু। তারপরে আমি খুব ভয় পেয়ে যাই। তারপর আমি আবার মুড়ি দিয়ে আমি দোয়া টোয়া যা পারি আমি পড়া শুরু করি। তারপর আমি কেমন জানি অস্থিরতা ফিল করছে, ফিল হচ্ছে আমার। আমি মুড়ি খুলবো কি খুলবো না, এরকম একটা দোটানাতে। তারপরে আমি ঠক ঠক করে একটা শব্দ শুনি, যদি টেবিলে কেউ দেন তখন ঠক ঠক করে কয়েক শব্দ। তখন আমি আমার মুড়িটা খুলে দেওয়ার পরে দেখি যে একটা শ্যাডো, বেশি লম্বা না, 5 ফিটের মতো হবে, দাঁড়ায় আছে। আমি তার চোখগুলো বুঝতে পারছি না, তার মুখ তো কিছু নাকাম কিছুই বুঝতে পারছি না। সে দাঁড়ায় আছে, আমার কাছে মনে হচ্ছে সে আমার দিকে আসতেছে। তো তখন আমি 7-5 কিছু না ভেবে চিৎকার দিয়ে আমার ঘর থেকে বের হয়ে যায় আমি আমার ছোট ভাই রুমে চলে আসি। তখন আব্বু আসলে ওইভাবে টের পাইনি, অনেক মাঝরাত ছিল আর কি। তা সারা রাত আমার ওই রুমে লাইট জ্বালায় কাটাই দেয়।